ভালো একটা কথা বলেছেন। আমরা প্রমোট করি যে অনেক এক্সপেন্সিভ বিয়েটা, বাট এটা আসলে সবার তো সামর্থ্যে হয় না বা সাধ্যের মধ্যে হয় না। তো সেই জায়গা থেকে অনেকেরই মন খারাপের একটা সুযোগ থাকে। তো এই যে আমি প্রচার করে দেই যে বিয়েটা আসলে লোক দেখানো হওয়া উচিত না, কারণ বিয়েটা আসলে মনের মিল। দেখেন, আমি এত লোক দেখিয়ে কোটি টাকা দিয়ে একটা বিয়ে করলাম, বাট সেই বিয়েটা আমার টিকলো না, সেটা তো ভালো কিছু বয়ে আনবে না। আমি সিম্পল একটা ঘরোয়া পরিবেশে বিয়ে করলাম, কিন্তু আমি স্বামী সংসার নিয়ে সুখে থাকলাম। এইটাই আমার আসলে জীবনের বড় পাওয়া। যাদের সামর্থ্য আছে তারা ডেফিনেটলি করবে, ডেস্টিনেশন ওয়েডিং করবে, অনেক টাকা খরচ করে করবে, বন্ধু বান্ধব নিয়ে করবে, এটাও একটা আনন্দ। সো আমি কাউকে আসলে ছোট করতে চাই না। আর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বিয়ে সেরে ফেলতে চান, তারাও কিন্তু পরিপাটি করে সুন্দর করে করতে পারে। আসলে এটা থাকে না যে একটা স্টাইল। আমার মনে হয় যে আমরা রিসেন্টলি দেখেছি যে অনেকে কিন্তু মসজিদেও বিয়ে করে, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। তো সেটা কিন্তু কম টাকার মধ্যেই সেরে ফেলা যায়। তো বিষয়টা আর কি এরকম। কোনো সময় কি দেখেছেন খেজুর চিড়িয়ে বিয়ের দৃশ্য? না, আমার এখন ওরকম দামই তো বিয়ের প্রোগ্রামে একটু কমে যায় ভাইয়া, যেহেতু অনেক ব্যস্ত থাকে কাজ নিয়ে। অনেক বছর ধরে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ডই করা হয় না, সত্যি কথা বলতে। একটু ব্যক্তিত্ব প্রশ্নে যাচ্ছে, আমরা দেখে থাকি ভারী সংখ্যক ব্র্যান্ড প্রতিদিন কোথাও না কোথায় ঢাকার বাইরে কাজ হয়, কিন্তু অনেক সেলিব্রিটি অভিযোগ করছে বর্তমান কাজের জন্য উপযুক্ত না, কাজ নেয়, পরিবেশ নেয়। আপনি কি বলবেন এটা? দেখেন, আজকে তো একই দিনে আমার 5-6টা ইভেন্ট ছিল। সো যাদের যোগ্যতা আছে তারাই কাজ করছে, যারা পিছিয়ে পড়ছে তারা হয়তো এই ধরনের নেগেটিভ মন্তব্য করছে। কাজের পরিবেশ সবসময় নিজেকে তৈরি করে নিতে হয় ভাইয়া, কেউ কাজের পরিবেশ তৈরি করে দেয় না। দেখুন, এই যে যেমন আজকে অনেকেই বলছিল সাংবাদিক ভাইরা যে ড্রেস চেঞ্জ, লুক চেঞ্জ। আমি একটা ড্রেসে কখনো দুটো প্রোগ্রাম করি না, এক ড্রেসে কখনো আমি 2 প্রোগ্রাম করি না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা আয়োজক আমাকে তাদের প্রোগ্রামের জন্য নির্দিষ্ট একটি সময়ের জন্য তারা আমাকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে তারা আমাকে নিয়ে আসছে, সম্মানই দিয়ে। সো তাদের সম্মানটা রক্ষা আমার গুরুত্বপূর্ণ। আমি যদি একই ড্রেস একই লুক নিয়ে সারাদিন ব্যাপী প্রোগ্রাম করি, তাহলে আমার তো চাহিদা থাকবে না, তাই না? তো যেহেতু আমি অনেক এফোর্ট দিই কাজের ক্ষেত্রে, আমি অনেক চিন্তা করি, শ্রম দিই কাজের ক্ষেত্রে, এই লুকগুলো চেঞ্জ করাও কিন্তু অনেক ডিফিকাল্ট। আমার টিমে অনেক মানুষ আছে ড্রেস যারা আমাকে রেডি করায়, আমার হেয়ার করে, মেকআপ করে। সো এদেরও কিন্তু একটা মাস শেষে একটা বাজেট থাকে। সো ইনভেস্ট করতে হয়, আর নিজের উপর ইনভেস্টমেন্ট, এটা আমি বলবো। সবসময় সেলিব্রিটি যারা আছে তাদের ড্রেস নিয়ে একটা নেগেটিভ বা পজিটিভ একটা বিষয় থাকে, তবে সেটা হচ্ছে বাহিরের। কিন্তু পরিবারের ক্ষেত্রে ড্রেস কতটুকু আপনাকে বা অনুপ্রেরণা যোগায় বা কি মন্তব্য করে? আমি ফ্যামিলি অকেশনসে একদমই সিম্পল ড্রেস পরি, একদমই সিম্পল মেকআপ করি। ক্যামেরার বাইরে আমাকে একদমই মেকআপ বা খুব গর্জিয়াস ড্রেস পরতে কখনোই দেখবেন না আপনারা। সো কাজের জন্যই আসলে পরা হয় ড্রেসগুলো। আর নেগেটিভিটি তো অলওয়েজই থাকবে, সেটা ড্রেস নিয়ে হোক, মেকআপ নিয়ে হোক। যেমন দেখা যায় যে এই সেম ড্রেস হয়তো অন্য কেউ পরেছে, সেটা নিয়ে একটা ট্রলিং করা হয়। মানে আমাকে করা হয়নি, আমি অন্যদের ক্ষেত্রে বলছি, আপনি যেহেতু প্রশ্নটা করলেন। সো থাকে না যে হয়, আমরা তো স্পন্সার ড্রেস পরি বিভিন্ন ব্র্যান্ডসের। সো সেম ব্র্যান্ড থেকে অনেকে সেম হতে পারে, সেম লুক হতে পারে, সেটা আসলে ধরার কিছু নাই। আমরা প্রতিদিন এত অনুষ্ঠান করি যে হতেই পারে, মিলে যেতেই পারে কারোটা কারোর সাথে কিছু। প্রতিদিন যে পরিমাণ আপনি ব্র্যান্ডিং করেন, প্রমোশন করেন, সেক্ষেত্রে অনেকেই ভাবে বাংলাদেশের অনেক ধনী হবে বাড়ি সহ, সেটা কতটা ধনী? আমি মন থেকে বলবো যে আমি মন থেকে অনেক ধনী। কেন? কারণ আমি মানুষের উপকার করতে অনেক পছন্দ করি, বিপদে পড়লে আমি এগিয়ে যেতে পছন্দ করি। টাকা পয়সা আসবে যাবে, একদিন আমরা সবাই হয়তো চলে যাব, টাকা পয়সা রয়ে যাবে। সো আমি চাই না যে আমার কোনো কিছুই ওয়েস্ট হোক, মানে আমার টাকা পয়সাও ওয়েস্ট হয়ে যাক। আমি যতদিন বেঁচে আছি আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই, তাদের বিপদে এগিয়ে যেতে চাই। সো আমি বলবো আমি মন থেকে অনেক ধনী, ডেফিনেটলি। আমরা বিশেষ করে কোনো না কোনো প্রোগ্রামে কোনোদিন আপনাকে মলিন চেহারা আমরা দেখিনি। আসলে এই কিভাবে এই সাহসটা আসে, আসলে কাজটা কিভাবে? ওই যে আমি কাজকে অনেক ভালোবাসি, কাজকে অনেক রেসপেক্ট করি। আপনারা দেখবেন আজও আমি স্টেজে ওঠার আগে স্টেজকে সম্মান জানাই, কারণ আমি মনে করি এটা আমার রিজিকের জায়গা, এবং সৃষ্টিকর্তা না চাইলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো সব রিজিকের মালিক সৃষ্টিকর্তা, তো আমি সবসময় আমার কাজটাকে সম্মান করি। অনেকে ব্র্যান্ড প্রমোশন আসতে চাই, করছে, সেক্ষেত্রে বারিশা অনেক এগিয়ে, অনেক উপরে। বারিশা কখন অবসর যাবে, তাদের জন্য সুযোগ তৈরি হবে? আমি তো
19 ইয়ার্স আলহামদুলিল্লাহ কাজ করছি অ্যাজ আ মিডিয়া ব্যক্তিত্ব এবং এখন প্রমোশনাল কাজগুলো করছি। আসলে শিল্পীদের কখনো কি ছুটি হয়? আমি তো মনে করি না যে শিল্পীরা, আমার কথাটা এটা খুব কষ্ট লাগে শুনতে যখন কেউ বলে যে উনি তো অবসরে চলে গেছে। শিল্পীদের আসলে কোনো মৃত্যু নেই, এটা জানেন তো। আজীবন আমরা স্মরণ করি। যেমন আজকেও আমার মেমোরিজে এসেছে যে অঞ্জনা আপার সাথে আমি লাস্ট ইয়ার শো করেছিলাম এই দিনেই। সো সকালে উঠেই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে অঞ্জনা আপার সেই ভিডিওটা দেখে, যে উনি নেই আমাদের মাঝে কিন্তু ওনার স্মৃতিগুলো রয়ে গেছে। সো শিল্পীদের আসলে কোনো মৃত্যু হয় না এবং অঞ্জনা আপাকে প্রতিটা মুহূর্তে আমি অনেক মিস করি, কারণ সে আমাকে অনেক স্নেহ করত। আজকের এই দিনে সকালে উঠেই আমি ভিডিওটা দেখে আমার আসলে গা শিউরে উঠেছে যে 1 বছর আগে উনি একটা ভিডিওতে আমাকে বলছিল, আমরা এফডিসিতে অনুষ্ঠান করছিলাম, যে মা তুমি মাছ খাও, মানে উনি মাছ খাচ্ছে, বলছে এই মাছটা খুব ভালো, তুমি মাছ খাও। সো ওটাই দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষটা আমাদের মাঝে আর নেই। হয়তো অনেকে মনে রেখেছে, অনেকে মনে রাখেনি, বাট মাঝে মধ্যে মনে পড়ে অঞ্জনা আপার কথা। প্রশ্ন করেন। আচ্ছা আপু, বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা সিনিয়র থাকে অনেকেই বলে যে মরে গেল চলে গেল, তো সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম আপনি মনে করছেন, কিন্তু অনেকে আমরা মনে করতে দেখি না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ওইটাই বললাম যে শিল্পীদের আসলে মৃত্যু হয় না কখনো, তাদের কখনো অবসর হয় না। এবং আরেকটা কথা থাকে না যে বয়োজ্যেষ্ঠ, ওইটাও আমি আসলে মনে করি না যে শিল্পীদের নামের পাশে বলা উচিত, কারণ শিল্পীরা চিরতারুণ্য থাকতে পছন্দ করে এবং তারা সবসময় চায় যে তাদেরকে নিয়ে আমরা পজিটিভ কথা বলি, কারণ তাদের মনটা অনেক নরম হয়। তো আমি তাদেরকে অনেক কাছ থেকে দেখেছি, আমি বাংলাদেশের অনেক সুপারস্টারকে অনেক কাছ থেকে দেখেছি। আসলে অন ক্যামেরা আমরা যেরকম দেখি সেরকমটা আসলে তারা নয়, তারা মনের দিক থেকে প্রত্যেকেই থাকে না খুবই চমৎকার বা নরম মনের মানুষ। 8-10টা সাধারণ মনের মানুষের মতোই হয়তো ক্যামেরার সামনে তারা অ্যাক্টিং করে ওরকম যে আচ্ছা আমি এরকম, বাট আসলে শিল্পীরা আর 10টা মানুষের মধ্যে খুব সাধারণ। শিল্পী নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রত্যেক কাজে শিল্প, আপনি একজন শিল্পী, যেহেতু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু শিল্পী ধর্ম নিয়ে কথা বলছেন বা যারা ধর্ম অনুরাগী আছেন তারা আঘাত পাচ্ছেন, আবার তারপর আক্রমণ হচ্ছে, এই বিষয়টাকে একটু আপনি একজন সেলিব্রিটি হিসেবে একটু আসলে এগুলো খুব সেন্সিটিভ বিষয়, তো এগুলো নিয়ে আমাদের কথা না বলাই উচিত। আজকে একটা সুন্দর অ্যাওয়ার্ড ফাংশনে এসেছি, অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার আমি নমিনেশন পেয়েছি। আমার মনে হয় আমরা এখন যাই, কারণ স্টেজে ডাকবে একটু পর, আর অনেক রাত হয়ে গেছে, অনেক টায়ার্ড লাগছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।